শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা বেশ ভালো আছো। আমি নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটা গ্রাম থেকে সর্বাণী শর্মা পূজা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে জানো তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছে। কেন বলো তো? আজকে আমরা এক জায়গায় যাব, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তা আমি এই যে 5টার সময় উঠে প্রথমে রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা হয় ভাবছো কেন আমি রাস্তাটা ঝাড় দিচ্ছি? কারণ আমাদের উঠোন নেই, এই রাস্তাটাই আমার উঠোন। তা আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি তারা গেল কলকাতায় কাজে। আমার কাকা শ্বশুর কাজে গেল, কাকি শাশুড়ি একটু এগিয়ে দিতে গেল। 6টার ট্রেন ধরবে কৃষ্ণনগর থেকে, সেই জন্য ক্যামেরাটা চলছিল, তারা তার সামনে দিয়ে চলে গেল। তারপরে এই যে আস্তে আস্তে আমি আমার রাস্তা উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে সোজা চলে যাব বাড়ির ভেতরে। তারপর অন্যান্য কাজ সেরে সোজা রেডি হয়ে 8টার মধ্যে বেরিয়ে পড়েছি। কেন বলো তো বন্ধুরা এত সকালে যাচ্ছি? কারণ সকাল সকাল গেলে পরে আমরা সকাল সকাল ফিরতে পারবো। আর আমার কাকি শাশুড়িরা বটতলার বাজারে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তাড়াতাড়ি সেই জন্য রেডি হয়ে চলে আসলাম টুকটুকি করে এই যে নবদ্বীপ ঘাটে, যেখানটা দিয়ে নৌকো পার হতে হয়। ওই যে দূরে দেখছো নিমাই ঠাকুর, ওইটাই হলো ফেরিঘাট বা ফেরিঘাটে ঢোকার জায়গা। তারপরে এই যে আমরা আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়েছি। আমার কাকি শাশুড়ি ফেরিঘাটের টিকিট কেটে নিয়েছে। আমরা তারপর আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়ে আসছি। এই যে যে জায়গাটা দেখছো এটা হলো ফেরিঘাট পার হয়ে যে নৌকায় উঠতে হয় সেই জায়গাটা। অনন্যা খুব বিরক্ত করছে, ও হেঁটে যাবে। এদিকে দেখতেই পারছো কতটা ভিড়, তার মধ্যেও আস্তে আস্তে হেঁটে আসলো। হেঁটে এসে এবার আমরা সরাসরি নৌকায় উঠবো। কেন বলো তো বন্ধুরা? কারণ নৌকা ছাড়া তো আমরা ওপারে যেতে পারবো না, তার জন্য। আর এই যে নৌকায় আমরা উঠে পড়েছি। নৌকায় এতটাই ভিড় যে কি বলবো তোমাদের। তারপরে এই যে নৌকায় উঠে যখন দাঁড়িয়েছি, দেখছি কি প্রচণ্ড মেঘ লেগেছে, আবার এদিকে রৌদ্রও প্রচণ্ড। আমরা যেহেতু ছাতা নিয়ে গেছিলাম তার জন্য ছাতা মাথায় দিয়েই নৌকাতে দাঁড়িয়েছি। আর এতটাই রোদ আর এতটা ভিড় যে আমরা ভালোভাবে দাঁড়াতে পারছিলাম না নৌকায়। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, অনেক ভক্তরাই গুরুদেবের বাড়ি যাচ্ছিল। আর আমরাও সেই গুরুদেবের বাড়ি যাচ্ছিলাম। নবদ্বীপ প্রচুর গুরুদেবের বাড়ি আছে, শিষ্যদের সবাই সবার গুরুদেবের বাড়ি যাচ্ছিল। আর এই যে দেখো বন্ধুরা, নৌকায় উঠেছি। নৌকার থেকে না বাইরের যে মানে নদীর দৃশ্যটা, সেটা যে কত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আমরা নৌকায় করে চলছিলাম। দেখো দূরেই দেখা যাচ্ছে ওই যে চূড়াটা, ওইটা হলো মায়াপুর মন্দিরের চূড়া। তোমরা যদি কখনো এসে থাকো তাহলে অবশ্যই দেখেছো। আর নৌকার থেকে মায়াপুর মন্দিরের চূড়াটা দেখতে খুবই সুন্দর লাগে, সে আর কি বলবো তোমাদের। তোমরা একদিন সময় সুযোগ করে এসে ঘুরে যেও আমাদের মায়াপুর নবদ্বীপ ধাম। এই যে কত সুন্দর জায়গা, যে একবার এসেছে সেই বুঝতে পারবে। তারপর আমরা এই যে নৌকা পার হয়ে চলে এলাম এপারে। এপারে এসে আস্তে আস্তে আমরা সাঁকোটা পার হয়ে সোজা চলে যাব যে গঙ্গার ঘাটে, নবদ্বীপ গঙ্গার ঘাটে, যেখানে সবাই স্নান করবে। তা আমরা যেহেতু বাড়ির থেকে কিছু খেয়ে আসিনি, 8টার সময় বেরিয়েছি। আমি উপোস ছিলাম, আমার মেয়েরা খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমার 2 মেয়ে লুচি আর ঘুগনি খেয়ে নিচ্ছিল। অনন্যা কিছুতেই খেতে চাইছিল না। অনন্যাকে জোর করে আমি খাইয়ে দিচ্ছিলাম, যে এক জায়গায় গেলে হয়তো বা খাবার হতে দেরিও লাগতে পারে, তার জন্য। তারপরে এই যে ঘাটে দেখো প্রচুর লোক স্নান সেরে সবাই জল নিচ্ছে, বিভিন্ন যার যে সমস্ত কাজকর্ম আছে সবাই করে গুছিয়ে তারপর গুরুদেবের বাড়ি যাবে। আমি আমার এক কাকি শাশুড়ি স্নান করে এসেছিলাম। আমার আর এক কাকি শাশুড়ি সে স্নান করে আসেনি, গঙ্গায় স্নান করবে বলে, তার জন্য সে স্নান সেরে নিচ্ছিল।
তারপরে এই যে রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি গুরুদেবের বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো বন্ধুরা, আমরা না হেঁটেই গেছিলাম, কারণ রাস্তাঘাট এতটাই ভিড় ছিল আজকে যে গাড়িতে গেলেও সেই একটাই সময় লাগতো। তার জন্য বললাম চলো আমরা হেঁটেই চলে যাই। আমাদের গুরুদেবের বাড়ি ওখান থেকে 10 থেকে 15 মিনিট। তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে চলেছি। অনন্যা ওর ঠাম্মির কোলে উঠেছিল, কারণ একটা না তো একভাবে নেওয়া সম্ভব নয়, আর ও তো হেঁটেও যেতে পারবে না। তার জন্য এই যে অনন্যা ওর ঠাম্মির কোলে উঠেছে। এই যে দূরে বটগাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো নবদ্বীপের পোড়ামাতলা মন্দিরের বটগাছ। তা আমরা এখন পোড়ামাতলা মন্দিরে যাব না, আমরা ফেরার সময় যাব। তারপরে এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম, আর মিষ্টি কিনে নিয়ে সোজাই চলে যাব এবার আমরা গুরুদেবের বাড়িতে। আর জানো তো বন্ধুরা, আমাদের গুরুদেব 2-4 দিন আগেই স্ট্রোক করেছে, তার জন্য তিনি খুবই অসুস্থ। দুবেলা ব্যায়াম করছে, এখন আস্তে আস্তে ঠিক হয়ে উঠছে। তারপরে এই যে গুরুদেব বাড়ির দরজার কাছে চলে এসেছি। বাবাকে এখন স্নান করাচ্ছিল বলে আমাদের একটু বাইরে দাঁড়াতে বলেছিল। তারপর সোজা ঢুকে পড়লাম এই যে গুরুদেবের বাড়ির ঠাকুর ঘর। এইখানে আমরা মিষ্টিটা রেখে এই যে বাবার সাথে দেখা করতে চলে এসেছি। বাবার যেহেতু ডান হাত ডান পাটা পড়ে গেছিল, সেই জন্য তিনি বাঁ হাত দিয়েই ভক্তদের কাছে বা শিষ্যদের কাছে ফোনে জানাচ্ছিলেন আসার কথা। আমরা অনেকটা সকালেই পৌঁছে গেছি, প্রায় তখন 10টা সাড়ে 10টা বাজে। আমরাই প্রথম ঢুকেছি, তখনই বাবা স্নান সেরে বসেছেন। ওই যে ডান হাত আর ডান পাটা পড়ে গেছে, ডান হাতটা তাও একটু নড়াতে পারছে, ডান পাটা ভারী হয়ে আছে। তারপরে এই যে আমরা যেহেতু মালা কিনে নিয়ে এসেছিলাম, আমার কাকি শাশুড়ি তাকে পুজো মতন করে তিলক চন্দন দিয়ে তারপরে মালা পরিয়ে গুরুদক্ষিণা দিয়ে দিল। আর আমার কাকি শাশুড়ি যেহেতু আমার থেকে গুরুজন, সেই জন্য তাকে দেখেই আমি সে যা যা করেছে আমিও তারপরে মালা পরিয়ে দিয়েছি। আর যেটুকু সাধ্য মতন পেরেছি তাকে গুরুদক্ষিণা দেওয়ার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই জানিও। যেহেতু আমি এখনও অনেকটাই সংসারের কাজকর্ম গুছিয়ে উঠতে পারি না, তাই দেখে দেখে যেতটুকু পারি শেখার চেষ্টা করি। আমিও সেইভাবেই করে নিলাম। তারপরে এই যে বাবার বাড়ির বাইরেই, গুরু বাবার বাড়ির বাইরেই মানে ঘরের ভিতরে কীর্তন গান শুরু হয়েছে। আমরা সেখানে কিছুটা সময় কাটালাম। তারপর এই যে রান্না বান্না হয়ে গেছিলো, আমি অনন্যাকে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু অনন্যা ছোট, ও একসাথে বসে খেতে পারতো না। রান্না হয়েছিল পোলাও, আলুর দম, মিষ্টান্ন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপর খাওয়া শেষ করে আমরা এই যে ছাদে বসেছিলাম। আর বন্ধুরা, এতটা মেঘ লেগেছিল, আমরা ভেবেছিলাম হয়তো বা আমরা ফিরতেই পারবো না, এত মেঘ লেগেছিল। আর যেহেতু এখন শ্রাবণ মাস, এক্ষুনি মেঘ লাগে, আবার কিছু সময় পরেই রৌদ্র বেরিয়ে পড়ে। তা মেঘটা কিছু সময় ছিল, তারপর মেঘটা কেটে গেছিল। এইদিকে আকাশটা দেখো বন্ধুরা, এতটাই সুন্দর লাগছিল যে তোমাদের আমরা বলে বোঝাতে পারবো না। পুরো মনে হচ্ছিল যেন ছবিতে আঁকা আকাশের মতো। তাই জন্য আকাশটা কিছুটা সময় ক্যামেরা বন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। তারপরে যে ফেরার সময় চলে আসলাম পোড়ামাতলা মন্দিরে। বলেছিলাম তোমাদের যে ফেরার সময় আমি পোড়ামাতলা মন্দিরটা তোমাদেরকে দেখাবো। এই যে আমাদের নবদ্বীপের জাগ্রত পোড়ামাতলা মন্দির। মন্দিরের ভেতরে ঠাকুর আছে, আর এতটাই ঠাকুরকে মালা পরিয়েছে যে পুরোটাই মুখটাও ঢেকে গেছে, ভালো করে মুখটাও তোলা যাচ্ছিল না। চারিদিকে বটগাছের সিঁড়ি দিয়ে বেদি করা আছে, প্রচুর ভক্তবৃন্দ সেখানে ঢিল বেঁধেছে, যার যার মনস্কামনা তারা সবাই এখানে বলে গেছে। তখন বাজে ঘড়িতে 3:30, 3:30 নয় 4:30। তারপরে এই যে গুছিয়ে গেছে। এখানে জানো তো বন্ধুরা, সব সময় পুজো দেওয়া যায়। সকাল ভোরবেলা হতেই মন্দির খুলে যায়, সন্ধ্যা পর্যন্ত সারাদিন তুমি পুজো দিতে পারবে। এই যে মন্দিরের বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। এই যে একজন লোক সেখানে সবসময় মালা গাঁথে, বিভিন্ন মালার দোকান, সবকিছু তুমি খুব সহজেই পেয়ে যাবে। যদি তোমরা আসতে চাও আসতে পারো। তারপর সোজা চলে এসেছি বাড়িতে এসে এত মাথা ব্যথা করছিল, তার জন্য ভিডিওটা